স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে। তালিকায় অন্তত 17 লাখ নতুন ভোটার যুক্ত হবে বলেও জানান তিনি। এর আগে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নবগঠিত ইসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া সভায় অন্য 4 জন নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন ইসি সচিব ও অতিরিক্ত সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। গত 24 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন এবং অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নেন। আমাদের 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ সেই কার্যক্রম 2রা মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, সেহেতু 2025 সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। হ্যাঁ, আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নেব এই সাথে, যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডিপ্লয় করছি, এই লজিস্টিকটার যেন ম্যাক্সিমাম আমরা রিট্রিভ করতে পারি। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এর আগে রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। এ নিয়ে ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় আরও বলেন, বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরূপ হয়েছে। সেই সঙ্গে দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করেছেন। তিনি জানান, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার 5 বছর দায়িত্বে থাকবে না, তবে অন্তত আগামী 2 বছরের কর্মপরিকল্পনার সামনে থাকতে হবে বলেও উল্লেখ করেন শ্বেতপত্র কমিটির প্রধান। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। এরপর গত 13 আগস্ট এ বছরের ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এখন পুরো রায়টি স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। সোমবার ঝালকাঠিতে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, তারা চেয়েছিল বাংলাদেশকে অশান্ত করতে, কিন্তু এই দেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। শফিকুর রহমান বলেন, তারা এমন দেশ চান যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ন্যায্য মজুরি। সাড়ে 15টা বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি।
মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি, অনেকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খুন এবং গুম দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে, বহু মায়ের বুক খালি করা হয়েছে, বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে প্রশ্রয়নের নামে হত্যা করা হয়েছে, বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। বিশেষ করে এই জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল। হাসপাতালে আসতে দেরি করা ও সচেতনতার অভাবে চলতি শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যুর হার কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সচেতনতা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা দরকার বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। সোমবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় মহাপরিচালক বলেন, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। তবে সঠিক সময়ে হাসপাতালে আসলে এবং চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব। চলতি বছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়া এবং 11 জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে তারা দেরিতে আসতেছে। তো আপনারা জানেন যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ একটা উত্তম ব্যবস্থাপনা। 2 নম্বর হচ্ছে ডেঙ্গু, যেহেতু একটা জ্বর নানাবিধ কারণে হয়, এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে কিছুই হবে না ভাব ধরে আমরা ব্যবস্থাপনায় নিজেরা অত সযত্ন না। নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাক প্রতিবন্ধী কোরবান প্রামাণিক তার 10 বছরের মেয়ে কুহেলিকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। রানীনগর রেল স্টেশনের অদূরে চকের ব্রিজ নামক এলাকায় সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের ভাই শফিকুল ইসলাম জানান, কোরবানের স্ত্রী পরকীয়ার কারণে রোববার বাড়ি থেকে পালিয়ে যান। সেই ক্ষোভে মেয়েকে সঙ্গে নিয়ে তার ভাই আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি। গত 6 বছরে সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন। তবে রোববার দ্য হিন্দুর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়িতে আর কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। তবে সব মিলিয়ে চলতি বছর সীমান্ত এলাকা থেকে ৩,৯০৭ জনকে আটক করা হয় বলে জানায় দ্য হিন্দু। আন্তর্জাতিক প্রসঙ্গ, মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। স্পিকারের আজান দেয়া হলে সেখানে পুলিশকে সরাসরি বাধা দিতে নির্দেশ দেন তিনি। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন বেন গভির। তবে ইসরায়েলের বিরোধী দল এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। এর ফলে বেন গভির ইসরায়েলের নিরাপত্তা আরও বড় হুমকির মুখে ফেলেছেন বলে জানান বিরোধী দলীয় নেতারা। এই ছিল দীপ্ত সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।